তো আমরা এখন যেটা করতে চাই ওই আমরা ডেটাবেস বানাবো না, আমরা মডেলটাই লিখবো, এরকম করে একটা ডেটাবেসের টেবিল তৈরি হবে, তাই না? আপনারা প্রথম দিন বানাইছিলেন মুভি। ওকে, তো কোথায় গিয়ে ডেটাবেস তৈরি হবে বা ডেটাবেসের নাম কি হবে এগুলো আমরা কোথায় লিখি? ওয়েব কনফিগ। তাহলে ওয়েব কনফিগ একটু যাই, সরি সলিউশন এক্সপ্লোরার, ওয়েব কনফিগ। তো এখানে একটা লেখা আছে অলরেডি, আমি আরেকটা লিখি। ডাটা সোর্স আমি আমারটা দিব, আমারটার নাম হচ্ছে স্ল্যাশ এসকিউএল এক্সপ্রেস দিলাম। তারপরে কিছু কঠিন কঠিন কথাবার্তা আছে, এগুলো বাদ দিয়ে দিলাম। ইনিশিয়াল ক্যাটালগ কি নামে ডাটাবেস তৈরি হবে আপনাদের? তো আমি এটার নাম দিচ্ছি আইটেম ডিবি, সরি এটা তো এমপ্লয়ি ডিবি 30, ইন্ডিভিজুয়াল সিকিউরিটি ট্রু থাকলো। তো নামটা আমরা এখনো আপাতত চেঞ্জ করতেছি না, পরে চেঞ্জ করব। ওকে, তো এমপ্লয়ি ডিবি 30 নামে আপাতত এখানে কিছু নাই। তো আমাদের এখানে বেশ কিছু মডেল আছে, আপাতত 4টা মডেল। আমরা একটা মডেল নিয়ে চিন্তা করতেছি এখন, শুধু এমপ্লয়ি, বাকিগুলো নিয়ে এখনো চিন্তা করতেছি না, ডিপার্টমেন্ট বা অন্যান্যগুলো থাকুক। আমরা যেটা চাই এমপ্লয়ি মডেল নিয়ে আমার ওয়েব কনফিগটা কোথায়? এই যে ওয়েব কনফিগ, আমার এসকিউএল এক্সপ্রেস এই সার্ভারে এই নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে, সেই ডাটাবেসে একটা টেবিল থাকবে এমপ্লয়ি নাম, দ্যাটস ইট। তো আমরা যে চাচ্ছি কোন কোন মডেল নিয়ে ডাটাবেসে যাবে সেটা তো কোথাও না কোথাও বলে দিতে হয়, আমরা তো এখানে কোথাও বলা নাই এখনো। আমরা সেটার জন্য একটা জিনিস বানাইছিলাম আগে, কি নাম? ডিবি কনটেক্সট ছিল একটা। তো আমরা ওরকম একটা কনটেক্সট বানাই। তো কনটেক্সট বানানোর জন্য আপনারা আলাদা ফোল্ডার নিতে পারেন অথবা মডেলের ভিতরেও রাখতে পারেন। আমি এখানে রাখি ক্লাস, তো আমি এটার নাম দিচ্ছি এমপ্লয়ি ডিবি কনটেক্সট। ডিবি কনটেক্সট নাম দিলে সেটা ডিবি কনটেক্সট হয়ে যায় না, ডিবি কনটেক্সট বলে একটা ক্লাসকে ইনহেরিট করতে হয়। তো আমি বানাইলাম, তারপর এই জায়গায় এসে আমি বলবো আমি কোন কোন মডেল নিয়ে ডাটাবেজের টেবিল বানাতে চাই। আমার হচ্ছে এমপ্লয়ি, তো ডিবি সেট এমপ্লয়ি গেট সেট ডান লিখছি। আমরা একটা এটাই চাই আপাতত, অন্যগুলো এখনো চাচ্ছি না। আচ্ছা, তাহলে ডিবি কনটেক্সটকে চিনাই দিতে হবে না কানেক্টিভ স্ট্রিংটা, নাহলে সে কিভাবে বুঝবে? চিনানোর দুটো উপায় আছে। একটা হচ্ছে আপনার এই যে ক্লাসের নাম, এই ক্লাসের নাম যদি ওয়েব কনফিগে কোনো কানেকশন স্ট্রিং এর নামের সঙ্গে মিলে যায় তাহলে আর আপনাকে বাকি ওই ঝামেলা করতে হবে না। তো আমি এখানে নামটা একই রকম দিছি, ক্লাসের নামে নাম, তো আমার আর ওই কাজ করা লাগবে না। যদি একই নামে না হইতো তাহলে কি করা লাগতো? তাহলে আমাকে একটা কনস্ট্রাক্টর লিখতে হইতো, এমপ্লয়ি ডিবি কনটেক্সটের একটা কনস্ট্রাক্টর, যেই কনস্ট্রাক্টরটা বেজের একটা কনস্ট্রাক্টরকে ইনহেরিট করবে, এবং এখানে আমাকে ওয়েব কনফিগের নামটা দিয়ে দিতে হবে, ওয়েব কনফিগের কানেকশন স্ট্রিং এর নামটা দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কানেকশন স্ট্রিং এর নাম। আমার ক্ষেত্রে ক্লাসের নাম একই দেখে হয়তো আপনারা কনফিউজড হচ্ছেন। এখানে আমরা যেটা দিচ্ছি সেটা কানেকশন স্ট্রিং এ যে নামটা লিখছি সেটা। হ্যাঁ, যদি আমার কনটেক্সটের নাম অন্যরকম হইতো তখন আমার দিতে হইতো, কিন্তু আমার যেহেতু কনটেক্সটের নাম একই, আমি এই জিনিস না দিলেও চলবে। আমি এটা কমেন্ট আউট করে রেখে দিচ্ছি এমনি থাকুক। তো আমি আপাতত কিছু জিনিস তৈরি করছি, আমার একটা মডেল আছে অলরেডি, আমি একটা কনটেক্সট লিখে রাখছি কি হবে না হবে সেটা। তারপর আমরা এইটার মতো করে ডাটাবেস বানানোর চেষ্টা করব। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস একটু দেখে আসি। আমার এখানে কিন্তু আরো একটা কনটেক্সট অলরেডি লেখা আছে, সেটা কোন জায়গায় রাখা? আইডেন্টিটি মডেল, আরো একটা কনটেক্সট লেখা আছে। তো আপাতত থাকুক, আমরা চিন্তা করতেছি না। এই যে দেখেন
এখানে ও এই নামে কানেকশন স্ট্রিং এর নাম দেয় নাই, কিন্তু ওর কানেকশন স্ট্রিং এর নাম ছিল ডিফল্ট কানেকশন, যার কারণে ও এই পদ্ধতিতে গেছে। এটা আমাদের দরকার হচ্ছে না। আচ্ছা, তারপর আপনারা আরো একটা কাজ করছিলেন, আপনাদের প্রজেক্টে মাইগ্রেশন এনেবল করছিলেন, তারপর মাইগ্রেশন অ্যাড করছে। তো মাইগ্রেশন ব্যাপারটা কি, বা মাইগ্রেশন ছাড়া কি করা যায় কিনা? প্রথম কথা, মাইগ্রেশন ছাড়াও ডাটাবেস তৈরি করা যায়। আমার মডেল যেরকম আছে, আমার মডেল এমপ্লয়ি মডেল, এটার মতো করে সে একটা ডাটাবেসের টেবিল বানিয়ে দিবে মাইগ্রেশন ছাড়া। আমরা মাইগ্রেশনও দিতে পারি। মাইগ্রেশন দিলে সুবিধা কি হয়, তো আপনি যখন বললেন একটা মাইগ্রেশন অ্যাড করার জন্য, তো সাপোজ আপনার মডেলের এখন এরকম অবস্থা, মডেলের এখন এরকম চেহারা, তো সে যে কাজটা করে এই চেহারাটা এক জায়গায় সেভ করে রাখে। সাপোজ আমরা 1 নাম্বার দিয়ে কোথাও সেভ করে রাখলাম, একটু পরে মডেলটা চেঞ্জ করলেন, মডেলের চেহারা এরকম হয়ে গেল, তারপরে সে মডেলটাকে আবার একটা জায়গায় সেভ করবে, তারপর আর একটু চেঞ্জ করলেন, মডেলটা এরকম হয়ে গেল, তো আরেকটা জায়গায় সেভ করবে, আবার চেঞ্জ করলেন, আরেকটা মডেল হয়ে গেল, সেভ করে রাখবেন। তো এই সেভ করে রাখার সুবিধাটা কি? এগুলো হচ্ছে বিভিন্ন মাইগ্রেশন। আমি চাইলে যে কোনো সময় আমার প্রোগ্রামকে বলতে পারি যে আমার ডাটাবেসটাকে তুমি এখন 1 নাম্বার মাইগ্রেশনের মতো করে বানায় দাও, অথবা আমি বলতে পারি আমি এখন সাপোজ এই জায়গায় আছি, আমার বললাম আমার এটা না, আমার 2 নম্বরে যেরকম ছিল সেরকম করে ডাটাবেস বানানো দরকার, আমি ওকে তখন চিনাই দিতে পারি। মাইগ্রেশন যদি সেভ না করতাম তাহলে কিন্তু এই সুবিধাটা আমি পাইতাম না। আমি ওকে বলতে পারতাম না স্পেসিফিক একটা ভার্সনে আমি যাইতে চাই, সেটা আমি বলতে পারতাম না। মাইগ্রেশন অ্যাড করার কারণে সেটা আমি এখন বলতে পারি। মাইগ্রেশন ছাড়াও করা যায়, মাইগ্রেশন দিয়েও করা যায়। মাইগ্রেশন সহ করলে আপনাদের এই সুবিধাটা পাবেন, মডেলের যে কোনো স্টেটে আপনারা ফেরত যেতে পারবেন। দ্যাটস ইট। আমরা মনে হয় লেখা শুরু করি। তো প্রথমে আমার প্রজেক্টে মাইগ্রেশনকে এনেবল করতে হবে। প্যাকেজ ম্যানেজার কনসোল কি লিখতে হবে বলেন, আপনারা করছেন তো? এনেবল, তারপর মাইগ্রেশন লিখলাম। একটা এরর দিবে, আমরা ওয়েট করতেছি এররের জন্য। দিল, কি বলে এখানে? দুইটা কনটেক্সট আছে, আমরা তো দেখে এসেছি দুইটা কনটেক্সট আছে, আমার কোনো প্রবলেম নাই। সে বলছে আমরা যদি এমপ্লয়ি ডিবি কনটেক্সটের জন্য মাইগ্রেশন এনেবল করতে চাই তাহলে আমাকে এই কমান্ডটা লিখতে হবে, অথবা যদি অ্যাপ্লিকেশন ডিবি কনটেক্সটের জন্য চাই তাহলে এই কমান্ড লিখতে হবে। সো আমি এরর দেওয়ার পর এখান থেকে কপি করে বসাই দিলাম। আপনাদের যদি মনে হয় মুখস্থ রাখবেন, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো দিলাম। তো ডান। ও বলতেছে কোড ফার্স্ট মাইগ্রেশন এনেবলড। কোড ফার্স্ট কেন বলতেছে? আচ্ছা, তো আমরা সেই আলোচনা একটু পরে যাব। কোড ফার্স্ট মাইগ্রেশন এনেবল ফর প্রজেক্ট, আমার প্রজেক্টের নাম। একটা কাজ হয়ে গেছে, এর মধ্যে মাইগ্রেশন বলে একটা ফোল্ডার চলে আসছে, মাইগ্রেশন। তার ভেতরে এখন পর্যন্ত কনফিগারেশন নামে একটা ক্লাস, আর কিছু নাই। তো কনফিগারেশন ক্লাস হচ্ছে এটা। বেশ কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো নিয়ে অনেক কিছু পড়ালেখা করা আছে, আপনারা পড়তে পারেন। তো তার ভেতরে একটা মেথডের প্রতি আমাদের একটু ইন্টারেস্ট আছে, মেথডের নাম সিড। আপাতত থাকুক, আমরা জাস্ট মাইগ্রেশন এনেবল করলাম, আর কিছু করি না এখনো পর্যন্ত। একটা মাইগ্রেশন অ্যাড করি নাই অথবা সেভ করি নাই। আচ্ছা, ডেটাবেজও এখনো পর্যন্ত ক্রিয়েট হয়ে যায় নাই, এমপ্লয়ি ডিবি 30 নামে কিছু নাই। আমরা চাই আমাদের মডেলের এখন যে অবস্থা এটার একটা মাইগ্রেশন অ্যাড করে রাখতে। তো মাইগ্রেশন অ্যাড করার জন্য আপনাকে যেটা লিখতে হয়, অ্যাড মাইগ্রেশন। তো এরপরে নাম দিতে হয়, যদি নাম নাও দেন, এন্টার দেন, তাও সে আপনার কাছে নাম চাইবে। আমি একটা নাম দিলাম, সাপোজ ভার্সন 1। ভার্সন 1, সরি কি ব্যাপার, এটা ডিলিট হচ্ছে না কেন? ওকে, একটা নাম দিলাম, এন্টার। সে কিছু ক্লাস বানায় ফেলছে। প্রথম কথা, আমার এখানে সব সি শার্পের কোড লেখা, তাই না? আমার এখানে সি শার্পের কোড লেখা, আমি ডাটাবেসের কোড লিখবো না বলছি, তাহলে তাকে এখান থেকে কিছু একটা কমান্ড পাঠাইতে হবে যাতে সে জেনারেট করতে পারে, এসকিউএল জেনারেট করতে পারে। তো এই যে মাইগ্রেশনটা অ্যাড করলাম, মাইগ্রেশনের ভিতরে ওরকমই একটা জিনিস কিছু লেখা, ভার্সন 1। এই যে দেখেন ভার্সন 1, তার মধ্যে দুইটা মেথড, একটার নাম আপ আর একটা হচ্ছে ডাউন। আপ মেথডে কি লেখা? খুব ক্লিয়ার,
একটা টেবিল ক্রিয়েট করতে বলতেছে, এটা এখনো এসকিউএল ফরম্যাটে না, এখনো সি শার্প ফরম্যাটে। দেখেন এই যে এগুলো সব সি শার্প ফরম্যাট, এই যে অ্যানোনিমাস অবজেক্ট। আচ্ছা, তো আপ এবং ডাউন দুটার কাজ কি? আমরা বলছিলাম আমরা যে কোনো মাইগ্রেশনে চাইলে আসতে পারি, মাইগ্রেশন থেকে আবার ফেরত যাইতে পারি। আপ মেথড কল হয় যখন আমি এখান থেকে, আমি আছি সাপোজ এখন এই জায়গায়, আমি চাই 2 নম্বর মাইগ্রেশনে যাব, তখন 2 নম্বর মাইগ্রেশনের আপ কল হবে। আমি 2 নম্বরে আছি, আমি ব্যাক করতে চাই, তখন 2 নম্বরে ডাউন কল হবে। ডাউন মানে তো আমি এই জায়গায় চলে আসছি। হ্যাঁ, ডাউন। হ্যাঁ, ওটা আমরা দেখবো, আমরা কমান্ড দেখবো একটু পর। আচ্ছা, আরো একটা ইন্টারেস্টিং জিনিস লেখা হয়ে গেছে। প্রাইমারি কি আমরা তো কোথাও বলি নাই, ওকে। তো যখনই আপনি আপনার ক্লাসে, আমাদের ক্লাসটাতে একটু আসি, অনেক কিছু চলে আসছে, এগুলো বন্ধ করে দিই। ওকে, যখনই আপনি আপনার ক্লাসে অথবা আপনার মডেলে আইডি নামে কোনো ফিল্ড রাখবেন, বাই ডিফল্ট সেটা প্রাইমারি কি হয়ে যাবে। সেটা আইডি হইতে পারে অথবা আপনার ক্লাসের নামের পরে আইডি হইতে পারে, যে কোনো একটা। যখনই লিখবেন তখনই সেটা প্রাইমারি কি বাই ডিফল্ট। যদি এর বাইরে কোনো কিছুকে আপনি প্রাইমারি কি করতে চান, তাহলে আপনাকে একটা অ্যাট্রিবিউট বলে দিতে হবে কি, দ্যাটস ইট। কোনটা ফরেন কি আমরা এখনো জানি না, আমরা দেখবো সামনের দিন দেখবো। আজকে আমরা দুইটা টেবিল নিয়ে কাজ করতেছি না। প্রাইমারি কি আপনি বলেন, প্রাইমারি কি মানে কি, কোনটা? হ্যাঁ, সেটা হচ্ছে যদি আমি আইডি নামে না লিখতাম অথবা এমপ্লয়ি আইডি নামে না লিখতাম, তাহলে আমাকে কি লিখে দিতে হইতো। দ্যাটস ইট। এখন আমার দরকার নেই, তো আমি এটা বন্ধ করে রাখি, আগের মতো রাখি, ফাইন। একটা মাইগ্রেশন মাত্র অ্যাড হইলো, এখনো ডেটাবেস ক্রিয়েট হয় নাই, তো ডাটাবেস এখনো আসে নাই। আমাকে এখন বলতে হবে যে এই মাইগ্রেশনের মতো করে আমি ডাটাবেসকে আপডেট করতে চাই, এই কথাটা আমাকে বলে দিতে হবে। তো বলার জন্য যে কমান্ডটা লিখতে হয় আপডেট ডেটাবেস, এইটুকু লিখলেই কাজ করবে। সাথে যদি আমরা একটা কিওয়ার্ড বেশি লিখি, ভার্বস, এই কিওয়ার্ডটা যদি লিখি তাহলে সে আমাকে এক্সট্রা কিছু কোড দেখাবে। প্রথম কথা, আমরা একটু আগেই বলছি ডাটাবেস কিন্তু সি শার্পের কোড বোঝে না, তার জন্য কি লাগে, এসকিউএল লাগে। তো আপনি যখন আপডেট ডাটাবেস বলেন, সে তো আপনার জন্য ডাটাবেসটাকে আপডেট করে, তার মানে সেখানে কিছু এসকিউএল জেনারেট হয়। তো ভার্বস কথাটা লিখলে সেই এসকিউএলটা আপনাকে দেখাবে, না লিখলে দেখাবে না। দুই ক্ষেত্রে কাজ হবে একই কাজ, শুধুমাত্র ভার্বস লিখলে সে আপনাকে দেখাই দিবে কোন এসকিউএল কোড সে জেনারেট করছে, না লিখলে দেখাবে না। দ্যাটস ইট। তো আমরা ভার্বস লিখলাম, এন্টার। তো খুব ইন্টারেস্টিং একটা জিনিস খেয়াল করেন, রানিং সিড মেথড। এটা খেয়াল করলেই হবে, এখন বুঝতে হবে না, আমরা আরো পরে বুঝবো। আমি এটাকে একটু কপি করি, নোটপ্যাড। দেখেন টুলাই লেখা, এসকিউএল ক্রিয়েট টেবিল এমপ্লয়ি ইন্টিজার নট নাল আইডেন্টিটি, তারপরে নেম ওয়ার্কার, তারপর জেন্ডার ওয়ার্কার, ইমেল ওয়ার্কার, এন ওয়ার্কার দিচ্ছে, এটা নিয়েও আমরা কথাবার্তা বলবো। তো তার চেয়ে একটা ইন্টারেস্টিং দেখেন, এখানে 10 বসাচ্ছে, এগুলো তো আবার ম্যাক্স কোত্থেকে পাইছে? সবগুলো আমরা মডেলে যা বলে এসেছি তাই। আমরা মডেলে বলছি এটা ম্যাক্সিমাম 10, এগুলোতে ম্যাক্সিমামের কোনো কথাই বলি নাই। আবার প্রাইমারি পাসওয়ার্ডের ক্ষেত্রে বলছিলাম, কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে বলছিলাম। দ্যাটস ইট। আরও একটা টেবিল সে জেনারেট করছে, মাইগ্রেশন হিস্ট্রি নামে একটা টেবিল, এবং সে খুব ইন্টারেস্টিং একটা ইনসার্ট কোয়েরিও চালাই দিচ্ছে মাইগ্রেশন হিস্ট্রি টেবিলের উপরে। আচ্ছা, প্রথমে আমরা দেখেছি আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়েছে কিনা আদৌ। রিফ্রেশ, এমপ্লয়ি ডিবি 30। তো একটা মাইগ্রেশন হিস্ট্রি, একটা এমপ্লয়ির ডিজাইনটা যদি দেখি, নেম এনভার্কার 10, বাকিগুলো ম্যাক্স, এই দুটো 10, এটা ইন্টিজার।
আচ্ছা, আর মাইগ্রেশন হিস্ট্রি টেবিলে তাহলে কি আছে? এই যে আপনার ভার্সনের নামটা এবং সেটার এগেনস্টে সে কিছু বাইনারি ডাটা রাখে। বাইনারি ডাটা বিশাল ডাটা। সে আপনার এখানে যা যা ছিল সেগুলো সে সেভ করে রাখছে ডাটাবেজে একটা টেবিলে। এই আচ্ছা, তো এখন একটা কাজ করা যাবে না। আমরা যদি এইভাবে কোড ফার্স্ট অ্যাপ্রোচে যাই, একটা কাজ করা যাবে না। সরাসরি ডেটাবেজে গিয়ে আমরা কোনো চেঞ্জ করতে পারবো না। মানে চেঞ্জ করতে পারবো, চেঞ্জ করলে তো আমার কোনো প্রবলেম নাই, কিন্তু চেঞ্জ করলে আপনার এই অ্যাপ্লিকেশন তখন আপনার ডাটাবেসকে আর চিনতে পারবে না, সে তখন এক্সেপশন দিবে। কারণ আপনার এখানে যা যা বানাচ্ছেন, যা যা আপডেট করতেছেন সবগুলো কিন্তু আপনার এখানে ট্র্যাক করা আছে। আপনি এর বাইরে কিছু একটা করলে সেটা তো সে চিনতে পারবে না, এই জন্য এক্সেপশন দিবে। তো এটাকে বলা হচ্ছে কোড ফার্স্ট অ্যাপ্রোচ। আমি কোড লিখবো, আমি একটা ক্লাসের জন্য কোড লিখছি, এই ক্লাসের মতো করে, এই মডেলের মতো করে সেই ডাটাবেজে আমাকে টেবিল বানায় দিচ্ছে, এই জন্যই বলছি এটা কোড ফার্স্ট অ্যাপ্রোচ। আচ্ছা, তো এনভার্কার আসছিল। এনভার্কার আমরা কখন ইউজ করি? এনি আইডিয়া? ইউনিকোড সাপোর্ট করানোর জন্য। তো আমি তো ওকে এখানে কোথাও বলি নাই যে ভাই ইউনিকোড সাপোর্ট করানো লাগবে না, সেটা কোথাও বলি নাই। এই জন্য সবগুলোকে এনভার্কার দিয়ে দিছে। আমার যদি দরকার হয় আমি বলবো আমার ইউনিকোড দরকার নাই, তাহলে আমাকে লিখতে হবে কলাম টাইপ নেম তো ভার্কার দিলাম। আমার মডেলে একটা চেঞ্জ আসছে, তাহলে আমাকে আবার কি লাগবে? এখন মাইগ্রেশন অ্যাড করতে হবে, তাহলে আমি আবার মাইগ্রেশন অ্যাড করি। ভার্সন 2 দিলাম। তো এবার দেখেন ভার্সন 2 তে কি লিখছে, ভার্সন 2 এর আপ মেথড। এই আপ মেথড যদি কেউ কল করে তার মানে সে তো ভার্সন 1 হয়ে আসছে, তার মানে আমার টেবিল অলরেডি ক্রিয়েট করা। আমার কি করতে হবে? একটা কলাম অল্টার করতে হবে, ওইটাই লিখছে এখানে, অল্টার কলাম নেম ইউনিকোড ফলস, দ্যাটস ইট। হ্যাঁ, আমরা চেঞ্জ করবো, একাধিক চেঞ্জও করবো। আচ্ছা, যদি আমরা এখান থেকে ব্যাক করতে চাই, আমরা 1-এ যেতে চাই, তার মানে কি? এটা ডাউনটা কল হবে, এটা ডাউনে আবার ওই ফলসটা লেখা নাই। এই ফলস লেখা না থাকলে মানে হচ্ছে ইউনিকোড সাপোর্ট করবে ট্রু, এটাই। তো আমরা আপডেট ডেটাবেজ দেই, আপডেট ডেটাবেজ। এবার ভার্বোস লিখলাম না, আবার কি লেখা? ওকে, তো এটা জাস্ট দেখে যাইতে হবে। এখন আমরা এটা বন্ধ করলাম, আবার দেখি ডিজাইন ভার্কার, ডান। তো আমার কোনোটাতেই তাহলে এখন ইউনিকোড দরকার নাই, আমি তাহলে সবগুলোই ভার্কার লিখে আসি। তো এই কলামটা কপি করলাম, ওকে ডান। আমি মডেলে চেঞ্জ করছি, তাহলে আবার কি লাগবে? মাইগ্রেশন লাগবে। তো ভার্সন 3 আপডেট ডেটাবেজ। তো ভার্সন 3 এর জন্য সে অলরেডি আমরা অনেকগুলো কলামে চেঞ্জ আনছি, সবগুলাই লিখছে। অল্টার কলাম, জেন্ডার, ইমেইল, ডিপার্টমেন্ট, অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সবগুলাই ইউনিকোড ফলস। হ্যাঁ যাবো, আমরা যাবো, একটু টাইম দিন, যাবো। ওকে, তো এটার মতো করে আমরা ডাটাবেস বানাতে চাই, আপডেট ডাটাবেস দিয়ে দিছি। আবার রানিং সিড মেথড, ডিজাইন। তো হয়ে গেল সবগুলো ভার্কার। মাইগ্রেশন হিস্ট্রি টেবিলে যদি আসি, 3টা ভার্সন, এখন আমরা 3টা বানাইছি, 3টে সে এখানে নিয়ে আসছে। আচ্ছা, তো এখানে সবগুলো ম্যাক্স দেয়া 8000 করে, আমার এগুলো দরকার নাই। চেঞ্জ করতে চাই, কি লিখবো? মিনিমাম লেন্থ কেন লিখবো? স্ট্রিং লেন্থ। তো এটা হচ্ছে দিলাম 50, নেমটা 10 বেশি কম হয়ে গেছিল, দিলাম 20।
তো এটা হচ্ছে ডিপার্টমেন্ট, তাও 50 হলে চলবে। অ্যাড্রেস একটু বেশি লাগবে, দিলাম 500। পাসওয়ার্ড কনফার্ম, পাসওয়ার্ড ঠিকঠাক, ডান। আবার চেঞ্জ আসছে, তার মানে আবার মাইগ্রেশন অ্যাড করলাম। তো এই মাইগ্রেশনে আমরা 4টা কলাম চেঞ্জ করছি, সবগুলোর ম্যাক্স লেন্থ বসাই দিছি। তো আমি যদি ডাউনের দিকে যাইতে চাই, তার মানে সবগুলো আবার আগে যা ছিল তাই। ওকে, তো আপডেট ডেটাবেজ, রানিং সিড মেথড, ডান। জেন্ডারটা চেঞ্জ করা হয় না সামহাও, ওইটা অনেক বেশি, এত বড় দরকার নেই। তো এটা দিলাম, আবার চেঞ্জ করছি, আবার ওকে, ডান হয়ে গেল। কনফার্ম পাসওয়ার্ড এখানে দরকার নাই, আছে কি? নাই। তাহলে আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং ঘটনা, এখানে কোনোটাতেই নাল অ্যাকসেপ্ট করতেছে না, কেন? কারণ আমরা সবগুলোর উপরে রিকোয়ার্ড লিখে আসছিলাম। কনফার্ম পাসওয়ার্ড দরকার নাই, মডেল থেকে বাদ দিয়ে দিব, আমার তো মডেলে দরকার আছে। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এটার উপরে লিখে দিলাম নট ম্যাপ, তো এটা আর ডাটাবেস পর্যন্ত যাবে না। তাহলে আমি আবার ভার্সন বানাই 6, ভার্সন 6 আসলে কি হচ্ছে, একটা কলাম ড্রপ হচ্ছে, যদি এটা থেকে ডাউনে আসতে চাই একটা কলাম অ্যাড হচ্ছে, দ্যাটস ইট। আপডেট ডেটাবেস, ওকে, ডান। আচ্ছা, তো আমরা এই অবস্থা থেকে আগের কোন একটা অবস্থায় ব্যাক করতে চাই। আপডেট ডেটাবেস, তারপর আপনাকে লিখতে হয় টার্গেট মাইগ্রেশন, মাইগ্রেশনের নাম, সাপোজ আমরা এখন আছি 6-এ, আমরা 4-এ ব্যাক করব। তো দিলাম টার্গেট মাইগ্রেশন ভার্সন 4। টার্গেট স্পেলিং ঠিক হয় নাই, থ্যাংক ইউ। টার্গেট মাইগ্রেশন এবার ঠিক আছে, ওকে, না। তো আমি দিলাম, দেখেন আমি টার্গেট বলছি ভার্সন 4-এ যাব, সে কি কি কাজ করছে? রিভার্টিং ভার্সন 6, মানে আমি 6 থেকে রিভার্ট করছি, মানে আমি এখন কততে আছি? 5-এ আছি। তারপরে 5 থেকে রিভার্ট করছি, তার মানে কততে আছি? 4-এ আছি এখন। হ্যাঁ, তো এবার ডাটাবেসে গিয়ে দেখি আমরা, কনফার্ম পাসওয়ার্ড চলে আসলো এবং এই যে এটা 8000, ডান। তো আমরা যদি স্পেসিফিক কোনো একটা ভার্সনে ব্যাক করতে চাই, তখন আমাকে ভার্সনের নাম বলে দিতে হয়। আর যদি কিছু না বলে দেই, আপডেট ডেটাবেস বলি শুধু, তো লেটেস্ট যে মাইগ্রেশনটা সেটা ওর মতো করে আপডেট হবে ডাটাবেস। তো আমাদের লেটেস্ট হচ্ছে 6, আমি যদি কিছু না বলি তাহলে সে 6-এর মতো করে ডাটাবেস বানাবে। আবার দেখেন, অ্যাপ্লাইং এক্সপ্লিসিট মাইগ্রেশন, প্রথমে 5 তারপর 6, তো আমাদের চলে আসছে, ডান। মজা না? না, মডেলের কোনো চেঞ্জ হবে না, না, শুধু ডাটাবেস চেঞ্জ হবে। এবার আমার ছবি যে তোলা ছিল, একটা ভার্সন যে বানানো ছিল মাইগ্রেশনের, ওটার মতো করে সে আপডেট করবে, মডেলে কোনো চেঞ্জ হবে না। ব্যাকে গেলে এটা, হ্যাঁ ব্যাকে গেলে রানিং সেশন নাম, খুব মজার জিনিস বলছেন। আচ্ছা হ্যাঁ, কি সেটা দিকে আমরা আসতেছি। প্রতিবার সে বলতেছে রানিং সিড মেথড, তার মানে আমরা যতবার আপডেট ডাটাবেস বলি ততবার এই মেথডটা কল হয়। এই মেথডের ভেতরে কিছু লেখা নাই দেখে কোনো এফেক্ট পড়ে না। তো এই মেথডের ভেতর আমরা কি লিখতে পারি? আমরা এই মেথডের ভেতরে এমন কিছু ডাটা লিখে দিতে পারি যেটা ডাটাবেসে অটোমেটিক চলে যাবে। আমরা আগে থেকে ডাটাবেসে দিয়ে দিতে চাই, ফরম্যাটটাও অলরেডি দিয়ে দিতে,
তো আপনার ট্রিপল পার্সন টাইপের কোনো অবজেক্ট যদি পাঠানোর দরকার হতো তাহলে কন্টেক্সট ট্রিপল অ্যাড অর আপডেট এভাবে দিতে হতো। তো আমরা দেই, আমরা এমপ্লয়ি দিব কন্টেক্সট ডট এমপ্লয়ি অ্যাড অর আপডেট। তো আমরা দিব নিউ এমপ্লয়ি, এমপ্লয়ির নাম দিব, বলেন নাম বলেন, মোহসিন। ওকে ডান। তারপর ডিপার্টমেন্ট, আচ্ছা তো আমরা কোডটাই রাখলাম। তারপর ইমেইল, এটা আমি দিয়ে দিই, এটাও আমি দিয়ে দিচ্ছি, আপনারা তো উল্টা পাল্টা বলবেন। আচ্ছা তো তারপর অ্যাড্রেস, আচ্ছা এটা আবার অন্য একজন বলতে হবে, অসুবিধা নেই। তারপর দিলাম পাসওয়ার্ড, আমরা দিলাম এরকম। কনফার্ম পাসওয়ার্ড তো ডাটাবেস পর্যন্ত যায় না, দিতে হবে হবে না দিলেই সমস্যা করবো, আমরা এখন দেখবো। ওকে তো আমরা একটা কাজ করি, প্রথম কথা হচ্ছে আমরা ওনার মেইলটা এরকম লিখলাম, দেখি কি হয়। আমরা লিখতেছি আপডেট ডেটাবেস, প্রথমে রানিং সিড মেথড, সিড মেথড রান করতে গেল, রান করতে গিয়ে সে একটা এক্সেপশন দিল আমাকে, কি বলে দেখেন তো, ভ্যালিডেশন ফেইল। তার মানে এখানে আপনি যে অবজেক্টটা বানাচ্ছেন সেটার প্রতিটা অ্যাট্রিবিউট আপনি যে ভ্যালিডেশনগুলো দিয়ে আসছেন সেটা ফুলফিল করতে হবে, না করলে যেতে পারবে না। ঠিক আছে, আমরা এখানে তাহলে ওনার মেইলটা ঠিক করে দিই। দিলাম সেভ, আবার দেই আপডেট ডেটাবেস, আবারও সে একই প্রবলেম বলতেছে। এবার কি প্রবলেম আমরা এখানে দেখে আসি। আমরা তো বলে আসছিলাম কনফার্ম পাসওয়ার্ড রিকোয়ার্ড, দিতেই হবে, কিচ্ছু করার নাই। তো কনফার্ম পাসওয়ার্ড আমরা দেই, আবার দিলাম, আবার দিয়ে দেখি, এবারও হয় নাই। কারণ আমরা এখানে আরো একটা কথা বলে আসছিলাম, এটাকে পাসওয়ার্ডের মতো হওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত প্রতিটা ভ্যালিডেশন ফুলফিল না করতেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু যাবে না। আমি দিলাম একই রকম দিলাম আপডেট ডেটাবেস, ডান। আবার সেই রানিং সিড মেথড এবং কোনো এক্সেপশন দেয় নাই। তো আমরা ডাটা দেখি, চলে আসে। ওকে, আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা যতবার আপডেট ডাটাবেস বলি ততবার কিন্তু সিড মেথড কল হয়। আমি যদি এখন আবার আপডেট ডাটাবেস দেই, আরও একবার ইনসার্ট হবে, দিলাম, আবার ইনসার্ট হচ্ছে। তার মানে যখনই আপনার সিড মেথডের এই কাজটা একবার শেষ হবে তখনই এই কোডটা আপনার বন্ধ করে রাখতে হবে, হয় বাদ দিয়ে দিবেন নয় বন্ধ করে দিবেন। এটা ছাড়া যতবার আপনি কোডটাকে দিবেন, আপডেট ডাটাবেস লিখবেন, ততবার কিন্তু ইনসার্ট হবে। আমরা 2 বার দিয়ে দেখছি অলরেডি, তো 2 বার চলে আসছে। এবার আমরা বন্ধ করে দিছি। এবার যদি বলি তো রানিং সিড মেথড, কোনো লাভ নাই, আর আসবে না, অটোমেটিক। হ্যাঁ, প্রাইমারি কি যখন বলছেন তখনই সে আপনি এখানে কিন্তু জেনারেট করছিল, আপনারা হয়তো খেয়াল করেন নাই। আইডেন্টিটি কোনটা, ফিল্ড ইউনিক, ইউনিক করার জন্য ইয়ে আছে, ইন্ডেক্স বা এরকম কিছু একটা নাম, আমার এক্সাক্ট মনে নেই এখন, করা যাবে, সহজ, কঠিন কিছু না। ওকে, তো আমাদের মাত্র একটা পোর্শন শেষ হইল। এখন আমরা যেটা চাই ক্লিক করে করে জেনারেট করে ফেলবো। কন্ট্রোলার অ্যাড করি, একটা রাইট বাটন অ্যাড কন্ট্রোলার, এমটি কন্ট্রোলার নিচ্ছি না, MVC5 কন্ট্রোলার উইথ ভিউ ইউজিং এন্টিটি ফ্রেমওয়ার্ক।
অ্যাড। তো আমরা এবার সাহস করে লেআউট পেজও নিয়ে নিলাম। তো সরি, কোথায় নিয়ে গেলাম এটা? অ্যাড কন্ট্রোলার, এটার নাম দিচ্ছি আমি এমপ্লয়ি কন্ট্রোলার লেআউট পেজ। আমি তো বলছি এন্টিটি ফ্রেমওয়ার্ককে বানায় দেওয়ার জন্য অনেক কিছু, তো তাকে মডেল চিনাই দিতে হবে কোন মডেলের জন্য সে বানাবে। আমাদের ক্ষেত্রে কোন মডেল? এমপ্লয়ি দিলাম। আমাদের ক্ষেত্রে কনটেক্সট ক্লাস কোনটা? এমপ্লয়ি ডিবি কনটেক্সট দিলাম। তো অ্যাড দিলাম, এবার দেখি কি ঘটে। ডান, অনেক কিছু বানাই দিছে। আমরা এবার একটু রান করে দেখি কি কি বানাই দিছে। আমরা দিছি ওকে এমপ্লয়ি কন্ট্রোলার বানাইতে বলছিলাম, আমরা এমপ্লয়ি কন্ট্রোলারের ইন্ডেক্স দেখতে চাই, দিলাম। এই যে ডাটাবেস যেটা ছিল সব চলে আসছে। তারপর এখানে সে এখন দেখাচ্ছে কিভাবে, দেখেন তো। ডিসপ্লে নেমে আমি যেটা লিখছিলাম সেটা সব কিছু দেখাচ্ছে না, আমার শুধু নেম দেখাচ্ছে না, ডিসপ্লে নেমের ভেতর আপনি যেটা লিখছেন সেটা দেখাচ্ছে। তো এডিট করতে চান, যান এডিট করেন, সেভ টু লিস্ট দেন, সরি ব্যাক টু লিস্ট চলে আসলাম। ওনাকে ডিলিট করে দিতে চাইলে তাও করতে পারেন, এটা অনেক বেশি জুম করা। তো ডিটেলস যদি দেখতে চান তাও দেখতে পারেন, ডিটেলস দেখে এখান থেকে আবার এডিটে গেলে সেটাও করতে পারেন। কোনটা? ক্রিয়েট নিউ দিলে ওকে, একটা ভালো প্রশ্ন করছে একজন। আমরা ওদিকে যাইতাম যদিও একটু পর, দেখি আসে নাই, কারণ আমার মডেলে আমি অলরেডি বলছি এটা ম্যাপ করার দরকার নাই। কনফার্ম পাসওয়ার্ড শুধু এই জায়গা থেকে বাদ দেয় না, আরো বেশ কয়েক জায়গা থেকে বাদ দিছে। আমরা আরেকটু পর ওদিকে যাচ্ছি। আচ্ছা, তো ডান হয়ে গেল। তো ইন্ডেক্সে সাপোজ আপনাদের মনে হচ্ছে ভাই পাসওয়ার্ড তো এখানে দেখানোর কোনো দরকার নাই, আমরা এটা বাদ দিয়ে দিব। তাহলে যাই ইন্ডেক্স, ইন্ডেক্সের জন্য যে ভিউ বানাইছে, গো টু ভিউ। প্রথমে বললাম এই হেডিং আমার দরকার নাই, তারপর বললাম এখানে যে পাসওয়ার্ড দেখাচ্ছ সেটাও আমার দরকার নাই, সেভ, ডান। তো এডিট ডিটেলস ডিলিট এখানে হয়তো ইউজারকে দিবেন না, অন্য কোনোখান থেকে ইউজার করবে, তাহলে এগুলোও বাদ দিয়ে দেন। কমেন্ট আউট করে রাখি যাতে আপনারা পরে খুঁজে পেতে পারেন। তো দিলাম, ডান। তো ক্রিয়েট, ফাঁকা রেখে ক্রিয়েটে ক্লিক করলাম। সার্ভার সাইডে গিয়ে আমাকে ভ্যালিডেশন দিচ্ছে, ফাঁকা নিয়ে কিন্তু সেভ হয়ে যাচ্ছে না, দেখেন। তো ক্লায়েন্ট সাইডে করানোর ব্যবস্থা করতে হবে আমাদের, একটু পর করবো। তার আগে আমরা একটা কাজ করতে চাই, এখানে একটা এমপ্লয়ি বলে একটা মেনু দেখতে চাই, যেখানে ক্লিক করলে সে আমাকে এমপ্লয়ির ইন্ডেক্সে নিয়ে আসবে। যেমন আমাকে হোমের ইন্ডেক্স, অ্যাবাউট, কন্ট্যাক্ট এগুলোতে নিয়ে যায়। তো মাস্টার পেজে একটু চলে যায়। মাস্টার পেজ অনেকের হয়তো খুব ভয় লাগে, দেখি। মাস্টার পেজ থাকে ভিউর মধ্যে শেয়ার্ড লেআউট, যেটা ওরা বাই ডিফল্ট এটাকে মাস্টার নেই। আপনি যদি চান অন্য কোনো মাস্টার পেজ বানায় সেটাকেও চেনা দিতে পারেন। সাপোজ কোনো একটা ভিউ অ্যাড করার সময় আমি এখানে একটু দিলাম অ্যাড ভিউ, এখান থেকে আপনি আপনার মতো কোনো মাস্টার পেজ যদি আপনার বানানো থাকে সেটাও দিতে পারেন। সাপোজ শেয়ার্ডে এখন এই তিনটা আছে, আপনি এর বাইরে কিছু একটা বানাইলেন, সেটা সিলেক্ট করে ওকে দিয়ে দেবেন, তাহলে সেটা হয়ে যাবে আপনার মাস্টার পেজ। ওকে, মাস্টার পেজে কী কী লেখা দেখেন, নতুন অপরিচিত কিচ্ছু নাই। HTML, এই যে HTML, তার ভেতরেও একটা ভিউ ব্যাক টাইটেল লিখছে, এটাও খুব সহজ। তার মানে টাইটেলে যেটা দেখাইতে চাই তার প্রথম অংশটা আসবে শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা জায়গা থেকে, বাকি এইটুকু অংশ ফিক্সড। দেখেন এখানে যান, শুধু ক্রিয়েটটা আসছে এক জায়গা থেকে, বাকিটা MyASP.NET অ্যাপ্লিকেশন। এখানে যান একই, এখানে যান হোম পেজ আসছে এক জায়গা থেকে, পরের অংশটুকু একই।
ওই টাইটেলটা ওরা যেটা করে, এই যে ইন্ডেক্সে যান, প্রতিটা পেজের উপরে শুরুতেই ওরা ডিক্লেয়ার করে দেয় যে এই পেজ যখন দেখাবো তখন টাইটেল হচ্ছে ইন্ডেক্স। সাপোজ আমি যদি ক্রিয়েটে যাই, ক্রিয়েট, এই পেজে যখন আসবো তখন ভিউ ব্যাক টাইটেলের ভেতর থাকবে ক্রিয়েট। এই কারণে এই অংশে সে ওইটা দেখায়, ভিউ ব্যাক টাইটেলে আমরা যে ভ্যালুটা পাস করি সেটা দেখায়, বাকিটা এটা দেখায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে চেঞ্জ করে নিতে পারেন। তারপরে কিছু কথাবার্তা বলা আছে, এগুলোর দিকে পরে আসতেছি। তো তারপর দেখেন এগুলো সব পরিচিত, ডিভ, ডিভ, বাটন, তারপর অ্যাকশন লিঙ্ক। ওকে, তো অ্যাকশন লিঙ্কেও আমরা যাচ্ছি। এখানে একটু দেখি অ্যাকশন লিঙ্ক মানে কি। আমরা অ্যাঙ্কর ট্যাগ লিখি না, অ্যাঙ্কর ট্যাগ, ওই অ্যাকশন লিঙ্কটা কিন্তু সেটাই জেনারেট করে দেয়। আমরা কোড দেখলেই বুঝবো। আসলাম, এই যে দেখেন, এটা হচ্ছে ULLI, তার মধ্যে সেকেন্ডটা ULLI, এটা এখানে যা লিখছি তার জন্য এরকম একটা কোড জেনারেট হয়। তো এটার মানেটা কি? প্রথম অংশে আমরা যেটা লিখি সেটা আমরা দেখতে পাই, যেটা আমরা অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে লিখতাম সেটাই। তো তারপরে আমরা যেটা লিখি সেটা হচ্ছে আমার স্পেসিফিক কোনো একটা অ্যাকশনের নাম, তারপর একটা কন্ট্রোলারের নাম। তার মানে আমার এখানে যদি অ্যাবাউট লেখাতে যদি কেউ ক্লিক করে, সেটা হোম কন্ট্রোলারের অ্যাবাউট অ্যাকশনে নিয়ে যাবে। দ্যাটস ইট। একইভাবে পরেরগুলো। আচ্ছা, আর একটা খুব মজার জিনিস, রেন্ডার বডি। দেখেন এই রেন্ডার বডির উপরে এবং নিচে যা কিছু লেখা আছে সবকিছুই প্রতিটা পেজের জন্য সেম। যেসব জায়গায় আপনি বলবেন আপনি এই মাস্টার পেজটা ইউজ করবেন, সেসব জায়গায় রেন্ডার বডির উপরে নিচে সবকিছুই সেম। আমি এখানের ভিতর যা লিখতেছি ইন্ডেক্সের টোটাল জিনিসটা শুধুমাত্র এইটুকু অংশে এক্সিকিউট হচ্ছে, উপরে নিচে সবগুলো একই। তা আপনি যদি এখানে কমন ডিজাইন করে রাখেন, রেন্ডার বডিতে পেজ স্পেসিফিক কিছু থাকে, তাহলে সেটা ওই জায়গায় গিয়ে দেখাবে। যেমন আমাদের ক্ষেত্রে এখানে এই অংশটুকু, এই জায়গা থেকে শুরু করে এইটুকু অংশ হচ্ছে শুধুমাত্র এই পেজের অংশ। নিচে যা দেখতেছেন মাই ASP.NET অ্যাপ্লিকেশন, উপরে মেনু, তার উপরে ইন্ডেক্স, টাইটেল, সবকিছুই আসতেছে এখান থেকে, মাস্টার থেকে। আচ্ছা, সো ক্রিয়েটার ভেতরে যা কিছু লেখা সবগুলো এক্সিকিউট হচ্ছে কোন জায়গায়? লেআউট, এই জায়গায়। আমি যদি এইখানে jQuery কোনো কোড লিখি, এই জায়গায় সাপোজ আমি jQuery দিয়ে ভ্যালিডেশন করলাম একটা, সেটা আলটিমেটলি কোন জায়গায় এক্সিকিউট হচ্ছে? এই জায়গায়। বাট আমার মাস্টার পেজে jQuery নিয়ে আসে তার আরো পরে, তাহলে কি আর কাজ করবে আমার ভ্যালিডেশনটা? কাজ করবে না। বান্ডেল jQuery, এখানেও কি লেখা আছে আপনারা এগুলো নিজেরা একটু দেখে নিতে পারেন। abstract bundle config, এই যে বান্ডেল jQuery, আপনার প্রজেক্টে যেই ভার্সনটা থাকবে সেই ভার্সনটা ইনক্লুড হয়ে যাবে। তো jQuery val, এটার ক্ষেত্রেও একই, এরকম আরো অনেক কিছু লেখা আছে। তো এখানেও একই জিনিস, কন্টেন্ট CSS, কিছু CSS অ্যাড করা আছে এই জায়গায়। তা আপনার যদি মনে হয় আপনি এভাবে ইউজ করবেন না, আপনার মতো টেনে ইউজ করবেন, তাহলে ইচ্ছা মতো এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আমার মনে হচ্ছে আমি এগুলো ইউজ করতে চাই না, তো আমি এগুলো বন্ধ করে আমার মতো jQuery এখান থেকে টেনে ছেড়ে দিলাম। তো এরপরে আসলে এখন যে প্রবলেমটা হবে, আমি যদি jQuery আপডেট করি, এখানে কিন্তু সেই ফাইলটা আর পাবে না। এটা একটা প্রবলেম হবে, কারণ এখানে ভার্সন আমি স্পেসিফিক বলে দিচ্ছি 1.10.2, সেটা যদি আমার এখানে না থাকে সে হয়তো পাবে না, আর কিছু না। তখন আমি নতুন করে পরেরটা অ্যাড করে দিব, কাজ করবে। আচ্ছা, তো আমরা একটু আগে যে প্রবলেমটা বলতেছিলাম, এখানে আমি এখন কোনো ভ্যালিডেশনের ফাইল লিখলে অথবা কোড লিখলে সেটা তো আর ওখানে পাবে না, সেটা আগে চলে যাবে। আমার তো দরকার এই jQuery বুটস্ট্র্যাপের আগে হলে প্রবলেম নাই, কিন্তু jQuery পরে আসতে হবে মাস্ট। তো ওইটা লেখার জন্য একটা স্পেসিফিক জায়গা আছে, সেকশনের নাম কি দিছে ওরা? স্ক্রিপ্ট। সো দেখেন আমরা এখানে লিখতে যাই, আমি এখানে লিখলাম সেকশন
তো সাজেশন দিচ্ছে, কি সাজেশন? স্ক্রিপ্ট। এর ভেতরে আপনি যাই লেখেন না কেন, টোটাল জিনিসটা এক্সিকিউট হবে শুধুমাত্র এই জায়গায়। আপনি যদি এই সেকশনটাকে উপরেও লিখে আসেন, আমার পেজের একদম শুরুতেও লিখে আসি আমি, তাও সেটা এক্সিকিউট হবে কোন জায়গায়? এই জায়গায়। তো আমার যেটা দরকার ছিল, এখানে আমার যে কোয়েরি নেওয়া আছে, আমার দরকার যে কোয়েরি ভ্যালিডেট, এবং আমার দরকার আনঅবট্রুসিভ। আমি এই দুটোকে এই জায়গায় দিয়ে দিলাম। এবার রান করে দেখি। এবার আর পোস্ট হচ্ছে না। তো একইভাবে আপনার যদি সাপোজ আপনার এখন সিএসএস লেখার দরকার, তো এখন আমি কোনো জায়গায় সিএসএস লিখতে, সেটা তো মাঝখানে গিয়ে অ্যাড হবে। সাপোজ আমি আমার পেজে শুরুতে লিখলাম, সেটা তো আসবে এই জায়গা থেকে, একদম প্রথমে থাকবে না। তাহলে আমি একটা সেকশন বানাই নি এই জায়গায়, রেন্ডার সেকশন। আমি একটা নাম দিলাম সাপোজ স্টাইল রিকোয়ার্ড ফলস। তার মানে এটা কেউ চাইলে দিতেও পারে, নাও দিতে পারে, দ্যাটস ইট। এটা দিতেই হবে এমন কিছু না, দিতেও পারে, নাও দিতে পারে। তো এবার আমি এখানে যাই, আমি সেকশন লিখলাম, তো সে আমাকে এবার দুইটা সাজেশন দিচ্ছে। আমি যদি স্টাইলের ভেতরে কিছু লিখি, সেটা পেজের যে জায়গায় লিখি না কেন, সেটা এক্সিকিউট হবে এখানে। ওকে, ডান। তো আমরা যেই কারণে মাস্টার পেজে গেছিলাম প্রথমে, আমরা সবার উপরে এখানে দেখাতে চাই এমপ্লয়ি। তাহলে বলেন কোন জায়গায় লিখবো এবার? এবার আপনাদের পারা উচিত অ্যাকশন লিঙ্ক। তো আমি এখানে লিখি HTML অ্যাকশন লিঙ্ক। তো সে দেখাবে এমপ্লয়ি, সে যাবে ইন্ডেক্স, এবং সেটা এমপ্লয়ি কন্ট্রোলারে। আমি তো এমপ্লয়ি কন্ট্রোলার বানাইছি পরে। রান করি। এমপ্লয়ি চলে আসলো, দেন এমপ্লয়ি ইন্ডেক্স। তো আমি যেই পেজে যাই না কেন, এখন উপরে ওই মেনুটা কিন্তু থাকবেই, কারণ আমরা এটা মাস্টারেই দিয়ে আসছিলাম। ওকে, সো ক্রিয়েট নিউর ক্ষেত্রে ভ্যালিডেশন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, আরেকটা কাজ হয় নাই, জেন্ডারের জন্য তো সে আমাকে রেডিও বাটন দেয় নাই, অথবা ডিপার্টমেন্টের জন্য তো সে আমাকে ড্রপ ডাউন লিস্ট দেয় নাই, অ্যাড্রেসের জন্য সে আমাকে এরকম দিছে, টেক্সট এরিয়া দেয় নাই। ও এই টোটাল জিনিসটা জেনারেট করছে আপনার মডেলকে দেখে। আপনার মডেলে সবগুলো স্ট্রিং বল আছে, ওকে ধর সবগুলো স্ট্রিং। তো আমি যেটা করতে পারি, আমার আগের কোডগুলো এখানে বসাইতে পারি। আমাদের এমপ্লয়ি সেভ কোথায়, সেভ। তো রেডিও বাটন, মেল ফিমেল, ক্রিয়েট, দিলাম। আচ্ছা, এইটা বাদ দেওয়া হয়নি, এডিটর ফরটা রেখে দেওয়া হয়েছে। আমরা ভ্যালিডেশনটা বাদ দিয়েছি ভুলে, আমাদের বাদ দেওয়ার কথা ছিল অন্যটা। ওকে, ডান। তো একইভাবে বাকিগুলো দিয়ে দেই। ইমেইলের জন্য দরকার নাই, ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্টের ক্ষেত্রে কপি করলাম, বসাই দিলাম। তাহলে আমাদের এখানে আবার কি দিতে হবে? এখন কি দিতে হবে? নাহলে তো এক্সেপশন দিবে। ভিউব্যাক ডিপার্টমেন্টের ডাটা দিতে হবে না? আমরা দিয়ে আসি। তো এমপ্লয়ি কন্ট্রোলার থেকে কিছু জিনিসপত্র, সরি এমপ্লয়ি কন্ট্রোলার না, রেজিস্টার কন্ট্রোলার থেকে কিছু মেথড কপি করে নিয়ে আসি। এই মেথডটাই তো আমাদের দরকার। গেট ডিপার্টমেন্ট, আমি এটাকে এমপ্লয়ি শেষে রেখে দেই, লিখলাম। আমার এবার দরকার এই লাইনটা, আমার দরকার
ক্রিয়েটের গেটে দরকার এবং ক্রিয়েটের পোস্টেও দরকার। ডান। তো অ্যাড্রেসে যদি আপনাদের টেক্সট এরিয়া দরকার হয় তাহলে টেক্সট এরিয়া ফর অ্যাড্রেস এরিয়া চলে আসে। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে সে আমাকে প্লেন টেক্সট দিচ্ছে, কারণ এটাও স্ট্রিং ছিল, তো আমাকে চেঞ্জ করে নিতে হবে পাসওয়ার্ড ফর। ডান। তো 6 থেকে 10-এর বেশি দেওয়া যাবে না, আগের সবগুলোই কাজ করে এখানে। আমরা এবার দেখি একটা এমপ্লয়ি ডাটা পোস্ট করা যায় কিনা। এই যে আমরা একটু আগে লিখে আসছিলাম, এটা দেখছেন, ওইটাই লেখা। এই কারণেই আমরা যখন ভ্যালিড ডাটা দিচ্ছিলাম না, সে কিন্তু সেভ করে ফেলে নাই, সে এটার বাইরে এসে আমাকে আবার ভিউটা রিটার্ন করতেছে, তারপর মেসেজ দিচ্ছে। আচ্ছা, তো আমরা ডাটা দেই, দিলাম দিলাম তো ক্রিয়েট আসলো, তাই না? সব আসছে। কনফার্ম পাসওয়ার্ডটা আসে নাই। কনফার্ম পাসওয়ার্ড যেহেতু আসে নাই, তাহলে তো মডেল স্টেট ভ্যালিড হওয়ার কথা না, হয় নাই, বাইরে চলে আসছে। কোনো মেসেজও দিচ্ছে না আমাকে। কোথায় মেসেজ দিবে? কনফার্ম পাসওয়ার্ডে যে মেসেজ দিবে সেই বক্সই তো আমি দেই নাই, মেসেজের জায়গায় তো দেই নাই। তাহলে আমি আমার ক্রিয়েটে গিয়ে এটা বানায় আসি, কপি করলাম, এটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ডান দিলাম, আসলো। আবার ভ্যালু দেই, দিলাম, একই ভ্যালু দিছি, ক্রিয়েট। কনফার্ম পাসওয়ার্ড তো আসে নাই, কোথায় নাই? যেহেতু কনফার্ম পাসওয়ার্ড নাই, তাহলে তো ভ্যালিড হওয়ার কথা না, ফলস। ওকে, তো আমরা যখন এরকম স্পেসিফিক বাইন্ড লিখে দিব, তখন আমি যেসব প্রপার্টির নাম লিখবো শুধু সেগুলো বাইন্ড হবে, এর বাইরে কোনো কিছুই বাইন্ড হবে না। আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এখানে কমা দিয়ে বলে দিতে পারি কনফার্ম পাসওয়ার্ড, অথবা পুরোটা বাদ দিয়ে দিতে পারি, দিয়ে দিলাম বাদ। তো এবার দেখি সেভ হয় কিনা। এমপ্লয়ি ক্রিয়েট নিউ, তো আসলো, দিলাম, সরি ক্রিয়েট আসলো এবং কনফার্ম পাসওয়ার্ড দুটাই বাইন্ড হয়ে গেছে, ইজ ভ্যালিড ট্রু, তার মানে এবার অ্যাড হবে। এবং ইজ ভ্যালিডের ভিতরে খুব ইন্টারেস্টিং লেখা আছে, দেখেন, যদি ভ্যালিড না হয় তাহলে সে এই ভিউ রিটার্ন করে, মানে ক্রিয়েট রিটার্ন করে, যদি হয় তাহলে কোথায় নিয়ে যায়? ইন্ডেক্সে নিয়ে যায়। আমরা রিডিরেক্ট টু অ্যাকশন দেখছি না কতদিন, দেখছি। তো এবার আমাকে নিয়ে গেল ইন্ডেক্সে, ডান। ওকে, তো কোনোটা যদি ডিলিট, একই, আপনারা এগুলো এখন দেখলে বুঝবেন, নতুন কিছু লেখা নাই আপনাদের জন্য। ইউনিক আপনারা দেখবেন, আপনারা দেখে নেবেন, ইউনিক সহজ জিনিস। ওই যে, আচ্ছা, এটার মানে কি ছিল বলেন তো? নালেবল টাইপ। তো দেখেন, আমি এখানে ডিটেলসের জন্য একটু রিকোয়েস্ট করি এবং কোনো আইডি না দিয়ে,
তাহলে সে আমাকে কি করে, এমপ্লয়ি স্ল্যাশ ডিটেইলস আইডি দিলাম না, দিলাম নাল, তার মানে সে আমাকে এবার একটা এরর দিবে, ব্যাড রিকোয়েস্ট এরর দিবে। কন্টিনিউ দেন, এই ওর এখানে এটাই বলা আছে, এটা লেখা আছে। আপনাদের যদি এরর দেখানোর জন্য অন্য কোনো পেজ বানানো থাকে আপনারা সেই পেজে পাঠিয়ে দিবেন এখান থেকে। এমভিসি কঠিন কিছু না, সোজা কথা। আপনাদের ইচ্ছা, ফিক্স কিছু নাই, আপনাদের ইচ্ছা। আমরা আপনাদেরকে দুটাই দেখাইলাম। এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে আরো অনেক ডিটেইলস পড়ালেখা করার আছে, এটা এক ক্লাসে শেষ হওয়ার মতো জিনিস না, এটা নিয়ে মিনিমাম 1 মাস পড়ালেখা করতে হবে। আপনাদের প্রজেক্টের জন্য মনে হয় খুব বেশি দরকার হবে না, এতটুকু জানলেই চলবে, প্রজেক্টের জন্য বেশি নাই। এন্টিটি ফ্রেমওয়ার্ক নিয়ে আরো অনেক কিছু পড়ালেখা করার আছে। আপনাদের কিছু বই সাজেস্ট করবো আপনাদের কোর্স শেষে, ওইগুলো একটু পড়তে হবে পুরোটা। হ্যাঁ, আপনাদের কোর্স আর কয়দিন বাকি? অপশন থাকলে ভালো হইতো, অপশন নাই। বলেন কোনটাতে, কিসে? আবার একটু বলুন, বুঝি না। দুটো ডিপেন্ড করে, মানে স্পেসিফিক ফিক্স আপনি কিছু বলতে পারবেন না যে এটা ভালো এটা খারাপ। মানে এখন দেখা গেল আপনি যে অফিসে যাচ্ছেন ওনাদের সবগুলো প্রজেক্ট আগের মতো করে করা, এন্টিটি ফ্রেমওয়ার্কে করা নাই, সেখানে তো আপনি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারবেন না। হ্যাঁ, এটা তো সব এন্টিটি ফ্রেমওয়ার্ক না। এখানে এই যে কনটেক্সট দিয়ে ডাটা আনতেছে, তারপরে আরো কিছু লেখা আছে, এমপ্লয়ি কনটেক্সটের এমপ্লয়ি দিচ্ছে আপনাকে সবগুলা। ওকে।